ওয়েলকাম স্টুডেন্টস, লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায়ের অন্তর্গত মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশন থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন। মানুষের জনন বা হিউম্যান রিপ্রোডাকশনের এই যে টপিকটি স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে কিন্তু এইচএস এবং এনসিইআরটি থেকে প্রশ্ন আসে। তো এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন যে কথাটি বলছি, এইখান থেকে আমরা বিস্তারিতভাবে কি কি জানবো সেগুলি এবার জেনে নিই। স্পারমাটোজেনেসিসের ডেফিনেশন জানবো, অর্থাৎ স্পারমাটোজেনেসিস ডেফিনেশন ইন বায়োলজি, লোকেশন, টাইম। তার আগেও যেটি জানবো সেটি হচ্ছে গ্যামেটোজেনেসিস ব্যাপারটি, অর্থাৎ গ্যামেটোজেনেসিস কি। গ্যামেটোজেনেসিসের সঙ্গে সঙ্গে গ্যামেটোজেনেসিসের মধ্যে আমরা স্পারমাটোজেনেসিস সম্পর্কে তো জানছি, এছাড়াও স্পারমাটোজেনেসিসের প্রসেসটা, মানে স্পারমাটোজেনেসিস কি পদ্ধতিতে সম্পন্ন হয়। স্পারমাটোজেনেসিস দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়, একটা স্পারমাটোসাইটোজেনেসিস আর একটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। স্পারমাটোসাইটোজেনেসিসের মানে কি? ফর্মেশন অফ স্পারমাটিড, এবং স্পার্মিওজেনেসিসের মানে কি? ফর্মেশন অফ স্পারমাটোজোয়া অর ফর্মেশন অফ স্পার্ম। তাহলে যে ডিটেলস এর ব্যাপারগুলি এবং এই স্পারমাটিডের ফর্মেশনে অর্থাৎ স্পারমাটোসাইটোজেনেসিসের ক্ষেত্রে যে তিনটি ফেজে সম্পন্ন হয়, কি কি ফেজ? মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ আর কি ম্যাচুরেশন ফেজ। এগুলি সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে জানবো, এবং সর্বশেষে জানবো স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদনের গুরুত্বটা কি। মূলত এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন যে প্রক্রিয়াটা, এটা কিন্তু পুংজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম পড়েছিলাম তার মধ্যে কিন্তু পড়ছে। একটু ভাবলেই আমরা বুঝতে পারবো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পড়েছিলাম তার মধ্যে আমরা শুক্রাশয় ইত্যাদি অনেক অর্গান পড়েছি। তারপরে কিন্তু আমরা পড়েছি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টেস্টিস, অর্থাৎ শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়ানোর সময় কিন্তু আমি স্পারমাটোজেনেসিসের একটি হিন্টস দিয়ে দিয়েছিলাম। সেই শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনের লিঙ্কটি আমি উপরে আই বাটনে দিয়ে রাখছি, তোমরা দেখে নেবে। আর এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন যে প্রক্রিয়াটা, আজকে এটা একটু ডিটেলসে আমরা আলোচনা করব চিত্রের মাধ্যমে। গত পর্বে আমরা এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকটি কি ছিল? স্ট্রাকচার অফ ওভারি বা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, যার লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তাহলে আজকের পর্বের মূল আলোচ্য বিষয়টি কি? স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস বা হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস বা স্পারমাটোজেনেসিস ডেফিনেশন ইন বায়োলজি, এটি জানার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হলো গ্যামেটোজেনেসিস সম্পর্কে। কি জানবো আমরা? প্রথমে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস তো গ্যামেট কথাটির সঙ্গে কিন্তু আমরা পরিচিত, ক্লাস 10 থেকে কিন্তু আমরা পড়ে আসছি যে দু ধরনের গ্যামেট আছে, একটি হলো পুংগ্যামেট এবং অপরটি হলো স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট হলো শুক্রাণু বা স্পার্ম এবং স্ত্রী গ্যামেট হলো ডিম্বাণু বা ওভাম। তাহলে গ্যামেটোজেনেসিস ব্যাপারটি কি বা গ্যামেটোজেনেসিসের ডেফিনেশনটি কি হবে? না, নিশ্চয়ই গ্যামেটোজেনেসিস মানে মোদ্দা কথায় যে গ্যামেট তৈরি হচ্ছে বা গ্যামেট উৎপাদন হচ্ছে। তো আমরা জানি জেনেসিস কথাটির মানে হচ্ছে কোনো কিছু উৎপাদন হওয়া। তার আগে কি লেখা আছে? লেখা আছে গ্যামেট। তাহলে বুঝতেই পারছি কি তৈরি হচ্ছে? গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে গ্যামেটোজেনেসিসের ডেফিনেশনটি আমরা কি বলবো? না, যে প্রক্রিয়ায় শুক্রাশয় এবং ডিম্বাশয় অর্থাৎ টেস্টিস এবং ওভারিতে কি তৈরি হয়? পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়, সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস বা গ্যামেট উৎপাদন প্রক্রিয়া। তাহলে বোঝা গেল গ্যামেটোজেনেসিস ব্যাপারটি কি। এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটিকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। এই গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটিকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হলো স্পারমাটোজেনেসিস। প্রথম ভাগটি হলো স্পারমাটোজেনেসিস। প্রথম ভাগটি স্পারমাটোজেনেসিস এবং সেকেন্ড ভাগটি হলো উজেনেসিস। সেকেন্ড ভাগটি কি বললাম? উজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস ব্যাপারটি
আশা করি বোঝা গেল প্রত্যেকের। উজেনেসিস, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস। আজকে আমরা বলেইছি, আজকে আমরা আলোচনা করব স্পারমাটোজেনেসিস বা কি সম্পর্কে, না শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে। স্পারমাটোজেনেসিসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। তো এই স্পারমাটোজেনেসিস মানে কি বুঝতেই পারছি বাংলাতে, শুক্রাণু উৎপাদন অর্থাৎ পুংগ্যামেট তৈরি হচ্ছে। আর উজেনেসিসটি কি, স্ত্রীগ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়া। উজেনেসিস সম্পর্কে আমরা পরের পর্বে জানবো। তো স্পারমাটোজেনেসিসে এবার আমরা ঢুকে যাই। আগে আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্পারমাটোজেনেসিসের ডেফিনেশন বা শুক্রাণু উৎপাদনের সংজ্ঞাটি কি। ডেফিনেশনে স্পারমাটোজেনেসিস ডেফিনেশন অফ বায়োলজি। ডেফিনিশন, শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস কাকে বলবো বা ডেফিনেশনটি কি হবে, যে প্রক্রিয়ায়, তাহলে এই প্রক্রিয়াটি প্রথমে কোথায় হয় সেটি আগে জেনে নিই, মানে লোকেশনটা কি, তারপরে আমি ডেফিনেশনটাতে চলে আসছি। তাহলে আমি আগে একটু লোকেশনটা বলে দিই, লোকেশনটা বলার পর আমি ডেফিনেশনে, স্পারমাটোজেনেসিসের ডেফিনেশনে চলে আসবো। লোকেশনটা হচ্ছে, এটা কিন্তু আমরা জানি, শুক্রাশয় বা টেস্টিসের সেমিনিফোরাস নালিকা বা সেমিনিফোরাস টিউবিউল বা যেটিকে কি বলা হয়, না শুক্র উৎপাদক নালিকা বলা হয়। সেই শুক্র উৎপাদক নালিকাতে এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়। সেমিনিফোরাস টিউবিউলস বা সেমিনিফোরাস নালিকা বা শুক্র উৎপাদক নালিকা, এই নালিকা সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুংজনন তন্ত্র সম্পর্কে পড়েছিলাম। তাহলে লোকেশনটা আমাদের জানা হয়ে গেল। এবার আসবো আমরা ডেফিনেশনে। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি কাকে বলে বা স্পারমাটোজেনেসিসের ডেফিনেশন কি হবে, না যে প্রক্রিয়ায় শুক্র উৎপাদক নালিকায় কোথায় আছে, পুরুষ দেহের শুক্রাশয়ে, অবশ্যই কথাটি উল্লেখ করতে হবে, যে প্রক্রিয়ায় পুরুষ দেহের শুক্রাশয় বা টেস্টিসে অবস্থিত শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফোরাস নালিকায় কি তৈরি হয়, শুক্রাণু বা স্পার্ম বা পুংগ্যামেট তৈরি হয়, সেই প্রক্রিয়াটিকেই বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। তাহলে বোঝা গেল স্পারমাটোজেনেসিস কাকে বলে। এইখানে আমি একটু কথা মডিফাই করে দিচ্ছি, আমি তো বললামই যে প্রক্রিয়াতে শুক্র উৎপাদক নালিকা বা সেমিনিফোরাস নালিকাতে কি তৈরি হচ্ছে, স্পার্ম বা পরিণত শুক্রাণু বা পুংগ্যামেট তৈরি হচ্ছে, কিন্তু এখানে একটি ছোট্ট প্রশ্ন আছে, কি থেকে তৈরি হচ্ছে ওইটা একটু উল্লেখ করে দিতে হবে। আমি যখন আরো প্রসেসটা ডিটেলসে পড়াবো, এক্ষুনি পড়াবো, সেখানে তোমরা ব্যাপারটি আরো ডিটেলসে বুঝতে পেরে যাবে। ওইখানে একটি শব্দ উল্লেখ করে দিতে হবে, শব্দটি হলো স্পারমাটোগোনিয়া কোষ থেকে শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়। তাহলে টোটাল ডেফিনেশনটা কি হলো, যে প্রক্রিয়ায় শুক্রাশয় বা টেস্টিসের সেমিনিফোরাস নালিকা বা সেমিনিফোরাস টিউবুলে স্পারমাটোগোনিয়া কোষ থেকে পর্যায়ক্রমে শুক্রাণু বা স্পার্ম তৈরি হয়, তাকেই বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন। ডেফিনেশনটি হয়ে গেল। এরপর আসবো যে সময়টা কখন, মানে এজটা কখন, কোন টাইমে পুরুষ দেহে শুক্রাশয়ে শুক্রাণু বা স্পার্মটা তৈরি হবে বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাহলে এবার চলে আসবো আমরা টাইমে, কোন সময়টাতেই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। টাইম, কিশোর বয়স 13 থেকে 14 বছর, 13 থেকে 14, এটা হচ্ছে একটা গড় অ্যাভারেজ টাইম। এই 13 থেকে 14 বয়স থেকে 13 বছর বা 14 বছর থেকে কি হয়, এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়, অর্থাৎ কিশোর বয়সে এটা কিন্তু শুরু হয়। কতদিন পর্যন্ত থাকে, 60 থেকে 65 পর্যন্ত কিন্তু এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি চলতে পারে। কতদিন পর্যন্ত চলতে পারে, 60 থেকে 65 বছর অ্যাপ্রক্স, এটা ধরে নেওয়া হচ্ছে। এইটা হচ্ছে 13 থেকে 14 শুরু হলো, 60 থেকে 65 পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটি চলতে থাকে, অর্থাৎ শুক্রাণু উৎপাদন বা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি চলতে থাকে। তাহলে হয়ে গেল। এরপর আমরা আসবো স্পারমাটোজেনেসিসের প্রসেসে, যেটাই হচ্ছে আজকের মেন থিম। স্পারমাটোজেনেসিস প্রসেসটা কি আমরা চিত্রের মাধ্যমে, ছকের মাধ্যমে জানবো। তাহলে এবার আমরা স্পারমাটোজেনেসিস প্রসেস বা প্রসেস অফ স্পারমাটোজেনেসিস সেটি সম্পর্কে একটু ছকের মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে জানবো।
যেটা খুব সহজে কিন্তু মনে থাকবে। আমি আবারও বলছি, এটি এইচএস এর কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু 5 নম্বর প্রশ্ন হিসেবে আসতে পারে। তো স্পারমাটোজেনেসিস প্রসেস, স্পারমাটোজেনেসিস প্রসেস, এটা আমরা একটু ছকের মাধ্যমে জানবো। আগে প্রথমে স্পারমাটোজেনেসিস প্রসেসকে আমি আগে বলে দিই মুখে, প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হলো স্পারমাটোসাইটোজেনেসিস এবং দ্বিতীয় ভাগটি হলো স্পারমিওজেনেসিস। একদম ক্লিয়ার ভাবে এটি মনে রাখবে। স্পারমাটোজেনেসিস প্রসেস বা স্পারমাটোজেনেসিস যে পদ্ধতিটি, সেই পদ্ধতি মানে শুক্রাণু উৎপাদনের যে পদ্ধতিটি, তাকে প্রধান দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটু ছোট ছোট করে এখানটাতে লিখি তাহলে, কারণ আরো একটু ফেজ আছে। তো এই ফেজগুলো প্রত্যেকটা ভালো করে সবাই মনে রাখবে। প্রথমটা হলো সাইটোজেনেসিস এবং দ্বিতীয়টা হলো স্পারমিওজেনেসিস। দ্বিতীয় ভাগটা কি বললাম? স্পারমিওজেনেসিস। স্পেলিং গুলো প্রত্যেকে ঠিক করো। স্পারমাটোজেনেসিস এবং কি বললাম? স্পারমিওজেনেসিস হলো এই স্পারমাটোসাইটোজেনেসিস আর স্পারমিওজেনেসিস। স্পারমাটোসাইটোজেনেসিসের মানেটা কি? ইংরেজি মানেটা হলো ফর্মেশন অফ স্পারমাটিড। কি বললাম? ফর্মেশন অফ স্পারমাটিড। অর্থাৎ কি তৈরি হচ্ছে এখানে? স্পারমাটিড তৈরি হচ্ছে। ফর্মেশন অফ স্পারমাটিড, এখানে কি তৈরি হচ্ছে? স্পারমাটিড তৈরি হচ্ছে। আর স্পারমিওজেনেসিসের মানেটা কি? স্পারমিওজেনেসিসের মানেটা হলো ফর্মেশন অফ স্পার্ম অর ফর্মেশন অফ কি হবে? স্পারমাটোজোয়া। ফর্মেশন অফ স্পার্ম বা ফর্মেশন অফ স্পারমাটোজোয়া। আমি এখানে স্পার্মটাই লিখলাম। হলো এবার এই স্পারমাটোসাইটোজেনেসিস, প্রত্যেকটা টার্ম কিন্তু আলাদা আলাদা। স্পারমাটোজেনেসিস একটা টার্ম, স্পারমাটোসাইটোজেনেসিস একটা টার্ম, স্পারমিওজেনেসিস একটা টার্ম। এছাড়া আরো অনেক টার্ম আমরা জানবো। এই স্পারমাটোসাইটোজেনেসিসকে আবার তিনটি ফেজে বা তিনটি ভাগে ভাগ করা হয়। এর আবার তিনটি ফেজ আছে। প্রথম ফেজটি হলো মাল্টিপ্লিকেশন ফেজ। আমি এটাকে এমই লিখছি এখানে। প্রথম ফেজটি হলো কি? মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ। অনেক সময় প্রশ্ন আসে মাল্টিপ্লিকেশন ফেজ সম্পর্কে জানতে চায়। সেকেন্ড ফেজটি কি হবে? সেকেন্ড ফেজটি হবে, তাহলে এখানে এটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে? এম দিয়ে। আমি এটাকে আপাতত ডিনোট করছি, বা আমি এটাকে এম দিয়ে ডিনোট করছি এটিকে। তো মাল্টিপ্লিকেশন ফেজ সেকেন্ডটি কি হবে? গ্রোথ ফেজ। GROWTH, এটা হচ্ছে গ্রোথ ফেজ। সেকেন্ডটা যেটাকে ডিনোট করছি জি দিয়ে, যেটাকে ডিনোট করা হচ্ছে জি দিয়ে গ্রোথ ফেজকে। আর কি? তারপরেরটা হচ্ছে ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ, তাকেও দিয়ে ডিনোট করছি। তাহলে স্পারমাটোসাইটোজেনেসিসের তিনটে ফেজ কি কি হলো? মাল্টিপ্লিকেশন, গ্রোথ এবং ম্যাচুরেশন ফেজ। আমি বলতে পারি MGM, মাল্টিপ্লিকেশন ফেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ। তাহলে মাল্টিপ্লিকেশন ফেজের বাংলাটা কি হবে? মাল্টিপ্লিকেশন ফেজের বাংলাটা হবে বিভাজন দশা। গ্রোথ ফেজের বাংলা কি হবে? গ্রোথ ফেজের বাংলা হবে বৃদ্ধি দশা। এবং ম্যাচুরেশন ফেজের বাংলা হবে পূর্ণতা প্রাপ্তি দশা। তাহলে এই তিনটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। স্পারমাটোসাইটোজেনেসিসের এটা তিনটে ফেজ হয়ে গেল। এটা হলো স্পারমাটোসাইটোজেনেসিস প্রসেসের টোটাল যে ঘটনাটি ঘটে, মানে যে ফেজগুলো আছে, যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো হয়ে গেল। এরপর আমরা চিত্রের মাধ্যমে দেখব কি করে এই ফেজগুলি
সম্পন্ন হচ্ছে এবং কিভাবে স্পার্ম তৈরি হচ্ছে বা শুক্রাণু উৎপাদন কিভাবে হচ্ছে বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হচ্ছে টোটালটা এবার দেখবো। এটা একটা ইন্টারেস্টিং টপিক এবং নাম্বারও কিন্তু ভালো স্কোর হয়। তো প্রথমেই চলে আসছি, তাহলে স্পার্মাটোজেনেসিস প্রসেসের ফার্স্ট ফেজটাই হচ্ছে, প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস বা ফর্মেশন অফ স্পার্মাটিড। তার প্রথম ফেজটাই ছিল মাল্টিপ্লিকেশন ফেজ, বিভাজন দশা। কার বিভাজন হচ্ছে, কোথায় বিভাজন হচ্ছে? অবশ্যই পুরুষ দেহের শুক্রাশয় বা টেস্টিসের সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলে হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে কার বিভাজন হবে? প্রথম ফেজে যা বিভাজন হবে সেটি কি? সেটি হলো সেমিনিফেরাস নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলে অবস্থিত আদি জার্ম কোষ বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস। এটা মনে রাখতে হবে, আদি জার্ম কোষ বা প্রাইমোর্ডিয়াল যে জার্ম সেলস আছে সেটি বিভাজন হচ্ছে। সেটি কিভাবে বিভাজন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজন হচ্ছে। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? সদৃশ্য বিভাজন বলা হয়। কেন বলা হয় না, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যাটা জনিত্রী কোষেও 2n থাকে এবং অপত্য কোষের ক্ষেত্রেও 2n থাকে এবং সেক্ষেত্রে কটি অপত্য উৎপন্ন হবে? অবশ্যই দুটি অপত্য উৎপন্ন হবে। সেটা কিন্তু সমগুণ, সমসংখ্যক এবং সমক্রোমোজোম বিশিষ্ট অপত্য উৎপন্ন হবে, এটা আমরা জানি। তাহলে প্রথমে কার বললাম হচ্ছে, আমি এখানে শর্ট ফর্মে লিখছি PGC, অর্থাৎ কার হচ্ছে না প্রাইমোর্ডিয়াল জার্ম সেলসের প্রথমেই কি হচ্ছে না বিভাজন হচ্ছে। কি বিভাজন হচ্ছে? মাইটোসিস বিভাজন হচ্ছে। এই পিজিসি বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস বা আদি জার্ম কোষ বারবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে যেটি উৎপন্ন করে সেটি হলো কি? স্পার্মাটোগোনিয়া। তাহলে কি উৎপন্ন করবে? বারবার মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া উৎপন্ন করবে, যার কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত হবে? 2n, কারণ এক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা ছিল 2n। তাহলে এটা কি তৈরি হলো? অন্য কাউকে একটু লিখে দিই, এটা তৈরি হলো স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া এটা স্পার্মাটোগোনিয়া তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে সেল ডিভিশনটা কি হচ্ছে না, এক্ষেত্রে সেল ডিভিশনটা অবশ্যই হচ্ছে মাইটোসিস। কি হচ্ছে? মাইটোসিস। আমি এখানে মাইটোসিসটা লিখলাম। বোঝা গেল কিভাবে প্রথমেই সেমিনিফেরাস নালিকা বা আদি শুক্র নালিকাতে, এই শুক্র উৎপাদক নালিকাতে কি তৈরি হলো না আদি জার্ম কোষ বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস থেকে স্পার্মাটোগোনিয়া তৈরি হলো। এই যে স্পার্মাটোগোনিয়াটা তৈরি হচ্ছে এই জায়গাটাতে একটু তোমরা মনে রাখবে, এখানে কিন্তু প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস থেকে দু ধরনের স্পার্মাটোগোনিয়া তৈরি হয়। দু ধরনের, একটা হচ্ছে টাইপ এ স্পার্মাটোগোনিয়া এবং অপরটি হচ্ছে টাইপ বি স্পার্মাটোগোনিয়া। টাইপ এ যে স্পার্মাটোগোনিয়া বা যে স্পার্মাটোগোনিয়াটা বলছি, সেই এ স্পার্মাটোগোনিয়াটা কি করে? এটা স্টেম কোষ হিসেবে থাকে, যেটা কিন্তু বারবার বিভাজিত হতে পারে। আর টাইপ বি যে স্পার্মাটোগোনিয়া, এই টাইপ বি স্পার্মাটোগোনিয়া থেকেই কিন্তু স্পার্মাটোসাইটোজেনেসিস এবং তারপর কালক্রমে স্পার্মোজেনেসিসের মাধ্যমে শুক্রাণু উৎপাদন হয়। তাহলে পার্টিকুলার যদি প্রশ্নটা থাকে কি ধরনের স্পার্মাটোগোনিয়া থেকে কি ধরনের স্পার্মাটোগোনিয়া শুক্রাণু উৎপাদন বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াতে সাহায্য করছে, সেটা হচ্ছে টাইপ বি স্পার্মাটোগোনিয়া। এটুকু মনে রেখে দেবে। এখানে স্পার্মাটোগোনিয়া সম্পর্কে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, হয়তো কখনো কখনো এটা বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষাতে আসে। সেই ইনফরমেশনটা কি? একটি স্পার্মাটোগোনিয়া থেকে 512টি স্পার্মাটিড উৎপন্ন হয়। এটা মনে রাখবে, একটি স্পার্মাটোগোনিয়া থেকে 512টি স্পার্মাটিড উৎপন্ন হয়। তাহলে প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস থেকে কি তৈরি হয়ে গেল? স্পার্মাটোগোনিয়া তৈরি হয়ে গেল। সেটা হলো দু ধরনের, টাইপ এ এবং টাইপ বি। এবং তার সঙ্গে আমরা এটাও জানলাম যে টাইপ বি স্পার্মাটোগোনিয়া
শুক্রাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এই ফেজটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। হয়ে গেল। এরপর কি হয় দেখব। এই মাল্টিপ্লিকেশন ফেজটা তো কমপ্লিট, এতটা পর্যন্ত প্রত্যেকে বোঝা গেছে। এই মাল্টিপ্লিকেশন ফেজ বা বিভাজন দশা থেকে যখন গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশাতে ঢুকছি, তখনই কিন্তু এই স্পারমাটোগোনিয়া কি হচ্ছে, স্পারমাটোগোনিয়া কোন স্পারমাটোগোনিয়ার কথা বলছি, টাইপ বি স্পারমাটোগোনিয়া। এর কি হচ্ছে, একটা ডিভিশন হচ্ছে বা একটা বিভাজন হচ্ছে। প্রতিটি বি স্পারমাটোগোনিয়া কি হয় না, বিভাজিত হয়ে বড় আকারের একটি প্রাথমিক স্পারমাটোসাইট তৈরি করে। কি বললাম, প্রতিটি স্পারমাটোগোনিয়া বিভাজিত হয়ে বড় আকারে কি তৈরি করে, প্রাথমিক স্পারমাটোসাইট বা প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করে। অবশ্যই এক্ষেত্রে কি ডিভিশন হবে, মাইটোসিস সেল ডিভিশন বা মাইটোসিস কোষ বিভাজন হবে। তাহলে বুঝতেই পারছি প্রতিটি স্পারমাটোগোনিয়া কি করছে না, প্রতিটি স্পারমাটোগোনিয়া থেকে কি তৈরি হচ্ছে, প্রাথমিক স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকবে 2n এবং এটাও কিন্তু মাইটোসিস সেল ডিভিশন বা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে স্পারমাটোগোনিয়া থেকে কি তৈরি হলো, লিখে দিচ্ছে এখানে প্রাইমারি স্পারমাটোসাইট বা প্রাথমিক স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট বা কি বললাম, প্রাথমিক স্পারমাটোসাইট। হয়ে গেল। নেক্সট হবে, তাহলে এটা হয়ে গেল গ্রোথ ফেজ। তাহলে এটা ছিল এম, এইখান থেকে মাল্টিপ্লিকেশনের শেষ থেকে প্রাথমিক স্পারমাটোসাইট, মানে এটা গ্রোথ হচ্ছে, মানে এটা কিন্তু আস্তে আস্তে আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এটা একটু আকৃতিতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, গ্রোথ হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে জি ফেজ। এরপর হবে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি তৈরি হয়, এটা কিন্তু আমরা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠনেই পড়েছিলাম। তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই যে সেকেন্ডারি স্পারমাটোসাইটটা তৈরি হচ্ছে, এইখানে কিন্তু হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনকে দুটি পর্যায়ে ভাগ করা হয়। প্রথমটি হলো হ্রাস বিভাজন, তারপরেরটি হলো সমবিভাজন। তাহলে এইখান থেকে অর্থাৎ প্রাইমারি স্পারমাটোসাইট থেকে এবার কি হলো, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে মিয়োসিস কোষ বিভাজন শুরু হলো। এখানে প্রথমেই হবে মিয়োসিস 1, বোঝা যাচ্ছে, যেটি হচ্ছে কি, প্রথমটা কি বললাম, হ্রাস বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা এখানেও কিন্তু ছিল কত, 2n। তাহলে 2n থেকে এরপর যেটা সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, সেখানে ক্রোমোজোম সংখ্যাটা কত হয়ে যাবে, নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, মানে n হয়ে যাবে। তাহলে এইখান থেকে তৈরি হলো দুটো, একটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে তৈরি হবে কটি, দুটি সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ স্পারমাটোসাইট। সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ স্পারমাটোসাইট। তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেছিল গ্রোথ ফেজ, মানে বৃদ্ধি দশা। এরপর চলে আসবে ম্যাচুরেশন ফেজে, অর্থাৎ যেটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। এখান থেকে চলে এলো ম্যাচুরেশন ফেজে। মনে রাখতে হবে এই যে মাল্টিপ্লিকেশন থেকে গ্রোথ হচ্ছে, গ্রোথ থেকে ম্যাচুরেশন আসছে, প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক হচ্ছে। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়ে গেছে। এবার কি, মিয়োসিস 1 হলো, অর্থাৎ এখানে আরেকটি জিনিস লিখতে হবে, সেটি কি না, এই সেকেন্ডারি স্পারমাটোসাইটের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু হয়ে গেছে n হয়ে গেল। এরপর কি, এরপর আমি প্রথম দিকটা একটু মুছছি, তারপরে লাস্টে এই যে একটা রাখছি, আমি এই জায়গাটা একটুখানি, আচ্ছা এই জায়গাটাতে মুছে এখানে বাকি ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে গোটা ছবিটা থাকবে। এটা হয়ে গেল কি, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি স্পারমাটোসাইট। এরপর এই সেকেন্ডারি স্পারমাটোসাইট, আমি এখানে একটু সেকেন্ডারি স্পারমাটোসাইটের চিত্রটা আবার দেখাচ্ছি। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে এবার কি হবে, নিশ্চয়ই মিয়োসিস 2, অর্থাৎ যেটা হচ্ছে সমবিভাজন, মিয়োসিস 2 হবে, সমবিভাজন। এবং মনে রাখতে হবে এর ক্রোমোজোম সংখ্যা কত আছে, n, এর ক্রোমোজোম সংখ্যাও n। এই মিয়োসিস 2
বা সমবিভাজনের মাধ্যমে কটা? 4টে। কটা বলছি? 4টে। 4টে। এখানে সমবিভাজন হচ্ছে কিন্তু, মানে n থেকে n আসছে। এখানে কি হচ্ছে? সমবিভাজন হচ্ছে। সমবিভাজন অর্থাৎ n থেকে n আসছে কিটা? না ক্রোমোজোম সংখ্যাটা। সমবিভাজনের মাধ্যমে তৈরি হচ্ছে 4টে হ্যাপ্লয়েড সংখ্যক স্পারমাটিড। 4টে হ্যাপ্লয়েড সংখ্যক স্পারমাটিড তৈরি হলো। তাহলে এটা কি তৈরি হলো? স্পারমাটিড। স্পারমাটিড। কটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছি? 1 2 3 4। তাহলে হিসাবটা হলো যে এখানে কটা সংখ্যক তৈরি হলো? 4টে হ্যাপ্লয়েড, এদেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা কত? n। তৈরি হয়ে গেল স্পারমাটিড। তাহলে এতটা পর্যন্ত এসে কি প্রক্রিয়াটি শেষ হলো? স্পারমাটোসাইটোজেনেসিস বা ফরমেশন অফ স্পারমাটিড প্রক্রিয়াটি শেষ হলো। আশা করি এতটা পর্যন্ত বোঝা গেল। প্রথমে মাইটোসিস, তারপর মিওসিসের প্রথমে হ্রাস বিভাজন, সমবিভাজন, এবং সেক্ষেত্রে তাহলে বুঝতেই পারছি একটা স্পারমাটোগোনিয়া থেকে বিভাজিত হয়ে কটা তৈরি হয়েছে? 4টে স্পারমাটিড তৈরি হয়েছে। নেক্সট যে প্রক্রিয়াটি সেটি কি হবে? স্পারমিওজেনেসিস। অর্থাৎ এই যে স্পারমাটিডটা তৈরি হলো, আমরা জানি স্পারমাটিডটাকে বলা হচ্ছে অপরিণত শুক্রাণু। এরপর তৈরি হবে পরিণত শুক্রাণু, যেটি হচ্ছে লাস্ট ফেজ স্পারমাটোজেনেসিসের। তাহলে স্পারমিওজেনেসিস বা ফরমেশন অফ স্পার্ম ব্যাপারটি কি, বা স্পারমিওজেনেসিসের ডেফিনেশনটি কি হবে? না যে প্রক্রিয়ায় স্পারমাটিড থেকে স্পার্ম বা স্পারমাটোজোয়া উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। তাকে কি বলা হচ্ছে? স্পারমিওজেনেসিস। বোঝা গেল? যে প্রক্রিয়ায় কি বললাম না স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া বা স্পার্ম তৈরি হয় তাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। আমরা জানি স্পারমাটিডগুলি, অর্থাৎ এই যে স্পারমাটিডগুলি উৎপন্ন হয়েছে, এই স্পারমাটিডগুলি কোথা থেকে পুষ্টি পায়? সার্টোলি কোষ থেকে পুষ্টি পায়। সার্টোলি কোষ সম্পর্কে আমি ডিটেলসে বলেছি শুক্রাণু আণুবীক্ষণিক গঠনে। সেই সার্টোলি কোষ থেকে পুষ্টি পায় এবং পুষ্টি পাওয়ার ফলে তারা কি হয়? লেজ যুক্ত, মানে এইগুলো কিন্তু লেজ নেই। এরপর যখন স্পার্মটা তৈরি হবে এখান থেকে যখন স্পার্মটা তৈরি হবে তখন কি হবে? প্রত্যেকটা একটা করে লেজ হয়ে যাবে। তাহলে স্পারমাটিড গুলো কি হয়? সার্টোলি কোষ থেকে পুষ্টিরস শোষণ করে এবং পুষ্টিরস শোষণ করে লেজ বিশিষ্ট পরিণত শুক্রাণুতে তৈরি হয়। এইভাবে একটি স্পারমাটোগোনিয়া, মানে একটা স্পারমাটোগোনিয়া, এই হিসাবটা মনে রেখে দেবে, একটা স্পারমাটোগোনিয়া থেকে 4টে শুক্রাণু বা 4টে স্পার্ম তৈরি হচ্ছে। বোঝা গেল পর্যন্ত? অপরিণত যে শুক্রাণুগুলো থাকে তার মস্তকটা কোথায় পতিত থাকে? সার্টোলি কোষের মধ্যে। যখন সেই শুক্রাণুটা পরিণত হয়ে যায় তখন সার্টোলি কোষ থেকে সেই শুক্রাণুটার মস্তকটা কি হয়? বিচ্ছিন্ন হয় বা মস্তকটা তার থেকে আস্তে আস্তে নির্গমন করে। এবং সার্টোলি কোষের মধ্যে যে শুক্রাণুর মস্তকটা পতিত থাকে অপরিণত শুক্রাণু, এবং সেই অপরিণত শুক্রাণুটা যখন পরিণত শুক্রাণুতে হওয়ার পর যখন নির্গমন হয়ে যাচ্ছে, অর্থাৎ সার্টোলি কোষ থেকে শুক্রাণু নির্গমনকে বলা হচ্ছে স্পারমিয়েশন। এই সম্পর্কেও আমরা কিন্তু জেনেছি। তাহলে আশা করি স্পারমাটোজেনেসিস প্রসেসটি সম্পর্কে বোঝা গেল। আজকের পর্বে লাস্ট যে টপিকটি আছে, মানে লাস্ট যেটুকুনি বলবো, সেটি হচ্ছে স্পারমাটোজেনেসিসের গুরুত্বটা কি। গুরুত্বটা কিন্তু হয়েই গেছে। আমরা জানি যদি গ্যামেট তৈরি না হয়, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট যদি তৈরি না হয় তাহলে কি হবে? প্রজাতির সংখ্যা কি ধ্রুবক থাকবে না? প্রজাতিটা আস্তে আস্তে বাড়বে না, নিশ্চয়ই বংশ বিস্তারও হবে না। সেই জন্য বুঝতেই পারছি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার গুরুত্বটি কতখানি। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় আরেকটু মনে রাখতে হবে যে একটি ডিপ্লয়েড স্পারমাটোগোনিয়া থেকে একটি হ্যাপ্লয়েড স্পার্ম বা পরিণত শুক্রাণু উৎপন্ন হয়, এবং এক্ষেত্রে যেহেতু প্রথমে মাইটোসিস এবং পরে মিওসিস কোষ বিভাজন হচ্ছে, তাহলে কি হচ্ছে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি কিন্তু প্রজাতির সংখ্যাটা ধ্রুবক থাকছে, এবং মিওসিস কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কি হচ্ছে? প্রজাতির সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? না, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, যার ফলে প্রজাতির বৈচিত্র্যটা লক্ষ্য করা যায়। তাহলে এই ছিল আজকের পর্বের মূল আলোচনা স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনগুলো সব সময় পৌঁছে যায়। নেক্সট ক্লাসে আমরা উজেনেসিস নিয়ে আলোচনা করব। আর এইখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এটি কমেন্টে জানাবে। ধন্যবাদ।